অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা আজকে দেখব হচ্ছে প্রাণী বৈচিত্র্য ১ প্রোটোজোয়া ও নন কর্ডেটস এই কোর্সের একটি নতুন চ্যাপ্টার কোর্স কোড ২১/৩১/০৩। এই কোর্সের আজকে আমরা দেখব হচ্ছে প্লাটিহেলমিনথিস। তো প্লাটিহেলমিনথিস যেই অধ্যায়টা আছে এই অধ্যায়ের আমরা একটা টাইপ প্রাণী দেখব, সেটা হচ্ছে টেইনিয়া সোলিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী। এ কারণে আমি বলছি যে এটা তুমি এই ইয়ারে পাবে, ফার্স্ট ইয়ারে পাবে। এই একই প্রাণী সম্পর্কে তোমাকে সেকেন্ড ইয়ারে পড়তে হবে। এই একই প্রাণী তোমাকে ফোর্থ ইয়ারে পড়তে হবে। তাহলে একটা প্রাণী তুমি ৩টা ইয়ারে এই প্রাণী সম্পর্কে তোমার কোনো না কোনো টপিক থাকবেই। সো এই প্রাণীর এই টপিকটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং চেষ্টা করতে হবে সব কিছুই খুব ভালোভাবে আয়ত্ত করতে। কারণ একটা টপিক অনেক জায়গায় তুমি পাচ্ছ। প্লাস তোমার যখন প্র্যাকটিক্যাল রিলেটেড বিষয় আসবে সেখানেও এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি ফার্স্ট ইয়ারে এই প্রাণীটাকে পাবে, তুমি ফোর্থ ইয়ারে এই প্রাণীটাকে পাবে, তুমি মাস্টার্সে গিয়েও অনেক সময় এই প্রাণীটা থাকে। সো এই ক্ষেত্রে তোমাকে এই প্রাণীটা সম্পর্কেও ভালোভাবে জানতে হবে। তো প্রথমেই আমরা এই প্রাণীটা যেহেতু দেখব, এই প্রাণীটার ক্ষেত্রে আমরা হচ্ছে ছবিটা যদি দেখি, এটা একটা টেইনিয়া সোলিয়াম। এই টেইনিয়া সোলিয়াম যে প্লাটিহেলমিনথিস পর্বের, এই পর্বের কিছু জেনারেল বৈশিষ্ট্য তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। কারণ যখন তুমি প্র্যাকটিক্যাল থাকবে তখন কিন্তু প্রাণীর বৈশিষ্ট্য লিখতে হয়। বৈশিষ্ট্য লিখতে গেলে আমরা সাধারণত ফাইলামের বৈশিষ্ট্য লিখতে হয়। আবার তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যেই ফার্স্ট ইয়ারে যখন উঠেছো তখন অবশ্যই তোমাকে প্রত্যেকটা পর্ব সিরিয়ালি ইংলিশে নামগুলো মুখস্থ করতে হবে এবং তার জেনারেল বৈশিষ্ট্য জানতে হবে, যেটা তোমার ইন্টারমিডিয়েটেই পড়ে আসার কথা। তারপরেও অনেকের ল্যাকিংস থাকে, অনেকে পড়ে না, কঠিন মনে হয়। এটা এখন জুলজিতে এসে আর এটা বলা যাবে না, এখন এটা তোমাকে করতেই হবে, কারণ ভাইভাতে এটা জিজ্ঞাসা করে। প্লাস তোমার প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক জায়গায় এই জিনিসটা লাগবে। তো আমরা কিছু জেনারেল প্লাটিহেলমিনথিস আসলেই আমরা যে বৈশিষ্ট্যটা ২টো বা ৩টে বৈশিষ্ট্য মনে রাখলেই আমাদের দেখা যাচ্ছে যে বাকি বৈশিষ্ট্যগুলো আমরা ওই প্রাণীটা দেখে লিখতে পারবো। সো প্লাটিহেলমিনথিসের প্রথম যে বৈশিষ্ট্যটা হবে সেটা হচ্ছে এদের দেহ চ্যাপ্টা। এদের দেহ চ্যাপ্টা ফিতার মতন, এই একটা বৈশিষ্ট্য প্রথমেই। দেন আমরা এটাকে বলবো সিলোমবিহীন। তবে আমরা সাধারণত প্র্যাকটিক্যালে যেটা করে থাকি বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে প্রিফার করি বেশি, দেন ইন্টারনাল বৈশিষ্ট্যকে। সো তোমরা প্রথমে লিখতে হবে যে দেহ চ্যাপ্টা বা ফিতার মতন। প্লাস হচ্ছে এদের আটকে থাকার জন্য এদের দেহে মানে প্রাণ, যেহেতু এরা পরজীবী, এরা সবাই কিন্তু পরজীবী, সেই হিসাবে এদের তার পোষক দেহে আটকে থাকার জন্য চোষক বা হুক থাকে। চোষক বা হুক থাকে। তারপরে এই পর্বের আরেকটা খুব কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের শিখাকোষ। তো আমি ২-৩টে বৈশিষ্ট্য কিন্তু অলরেডি বলে দিলাম, যে শিখাকোষ বললেই আমরা বুঝবো প্লাটিহেলমিনথিস। ফিতা বা চ্যাপ্টা এটা বললেই আমরা বুঝবো হচ্ছে সে প্লাটিহেলমিনথিস। সিলোমবিহীন বললেও আমরা বুঝবো হচ্ছে প্লাটিহেলমিনথিস। আর এরা তো ত্রিস্তরী প্রাণী আছে। তো আমরা প্রথমেই যে কোনো টাইপ স্টাডির ক্ষেত্রে তার কিছু জেনারেল বৈশিষ্ট্য আমরা জেনে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা এইটার যেই জেনারেল বৈশিষ্ট্য সেটা যদি দেখি, আচ্ছা শ্রেণীবিন্যাসটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি এইটা আবার বলবো যে এই শ্রেণীবিন্যাস তোমাকে একদম ঠুটস্থ করেই ফেলতে হবে। কারণ ওই যে বললাম তোমাকে এইটা ফার্স্ট ইয়ারেও লাগবে, তোমার ফোর্থ ইয়ারে গিয়েও এই একই প্র্যাকটিক্যাল রিলেটেড বিষয়গুলো যেহেতু থাকবে, সো তোমাকে এটা মুখস্থ করা অবশ্যই। আমি বলবো যে কিছু প্রাণী আছে যেটা মুখস্থ করাই উচিত, সেরকম একটা প্রাণী হচ্ছে এটা। তো ফাইলাম অলরেডি আমরা শিখে ফেললাম যে ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। উচ্চারণটা সঠিক করবা, তাহলে তোমার বানানটা ভুল হবে না। প্রথমে দেখো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, তাহলে তোমার বানান একদম সঠিক হবে। আচ্ছা, ক্লাস হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে সিস্টোডা। প্লাটিহেলমিনথিসের 2টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সিস্টোডা আর একটা হচ্ছে ট্রেমাটোডা। তো আমরা এইটা দেখব হচ্ছে সিস্টোডা, আর যেটা হচ্ছে তোমার শর্ট নোট হিসাবে থাকবে ওইটা হচ্ছে ট্রেমাটোড থেকে থাকবে। তো সিস্টোডা এটা হচ্ছে ক্লাস, দেন আসবে হচ্ছে অর্ডার। অর্ডার হচ্ছে টেইনিও
আইডিয়া। এভাবে উচ্চারণ মানে তুমি তোমার মতন করে উচ্চারণটা করতে পারলে দেখবা যে এটা খুব সহজ মনে হবে। টেইনিয়া তো আমাকে মুখস্থ করতেই হচ্ছে। তাহলে নিও আইডিয়া। ঠিক আছে? টেইনিওডিয়া। ফ্যামিলির ক্ষেত্রে আমরা সাধারণত আরেকটা জিনিস দেখব যে অর্ডার নামের শেষে আই, ডি, ই, এই অংশটা সাধারণত থাকে। সবসময় থাকবে তা না, সাধারণত থাকে। আর ফ্যামিলি নামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে থাকে হচ্ছে শুধু এই অংশটুকু চেঞ্জ হবে। আই, ডি, এ, ই। ফ্যামিলি নামের শেষে এটা থাকে আর অর্ডার নামের শেষে এইটা। ওই শেষের দুটো একটু ঘুরিয়ে দিলেই হয়ে যায়। ওই যে আ টেইনিয়া তার সাথে আইডি এই যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। দেন আমরা আসি জেনাস। অলরেডি আমরা শিখে ফেলেছি জেনাস নাম লিখলে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। দেন স্পিসিস নামের ক্ষেত্রে আমরা সংক্ষেপে শুধু টি লিখেও করতে পারবো অথবা পুরোটা লিখতেও পারবো এবং এক্ষেত্রেও আন্ডারলাইন করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো যেহেতু জুলজি পড়ছো, রিটেনে ভালো করতে হলে বা ভালো মার্কস পেতে হলে তোমাকে সেটা দেখাতে হবে যে হ্যাঁ আমি ভালো স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, আমি জানি। তো এই বিষয়গুলো এই যে জেনাস নামের নিচে আন্ডারলাইন, স্পিসিস নামের নিচে আন্ডারলাইন, এগুলো কিন্তু তার প্রতিফলন। সো এই ক্লাসিফিকেশনটা তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা তোমার লাগবেই লাগবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এরা একটা ডাইজেনিক পরজীবী। ডাইজেনিকের কথায় পরে আসি, আগে আসি পরজীবী। এইটা ভাইবার হচ্ছে সব থেকে টিচারদের খুবই কমন এবং পছন্দের একটা প্রশ্ন। ভাইবা তোমাদের হবেই, 10 মার্কসের ভাইবা থাকে প্র্যাকটিক্যালে। সো এই জিনিসগুলো শিখে রাখবে। পরজীবীর হইতে হলে তোমাদেরকে যতজনকে জিজ্ঞাসা করব ম্যাক্সিমামই ভুল বলবা, কারণ এটা সাধারণত ম্যাক্সিমামই ভুল বলে সেই হিসাবে আমি বলছি। তো সেক্ষেত্রে পরজীবীর ক্ষেত্রে 3টা শর্ত আমরা মনে রাখবো। পরজীবীর প্রথম শর্ত হচ্ছে 2টা ভিন্ন প্রজাতি হইতে হবে। অর্থাৎ যদি এই প্রাণীটা এ হচ্ছে পরজীবী আর আরেকটা প্রাণীর দেহে যেহেতু থাকবে তাহলে দুজনই সেম প্রজাতি হয় না, তারা আলাদা প্রজাতি হয়। এজন্য প্রথম শর্ত হইতে হবে ভিন্ন প্রজাতির। যেমন অনেকে বলে যে যেকোনো একটা প্রাণী যখন আরেকটা প্রাণীর দেহে বসবাস করে তার থেকে পুষ্টি শোষণ করে তখন তাকে আমরা প্রজাতি বলি। এইটা ম্যাক্সিমামই বলে, কিন্তু এটা হবে না। তাহলে কি হবে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন কিন্তু তুমি পরজীবী, কারণ তোমার মায়ের থেকে তুমি সবকিছু শোষণ করছো। কিন্তু এখানে তোমরা পরজীবী না, এই কারণে যে তোমরা দুজন একই প্রজাতির। সো প্রথম শর্তটাই হইতে হবে যে তারা 2টা ভিন্ন প্রজাতি হইতে হবে। সেকেন্ড শর্তটা অবশ্যই পরস্পরের সংস্পর্শে থাকতে হবে। দুজন, যেমন সাপও কিন্তু আমাকে ক্ষতি করতে পারে বা আমাকে অনেক প্রাণী আছে যে আমার থেকে পুষ্টি নেয়। যেমন আমরা মাছির কথা মশার কথা বলি, মশা আমার দেহে রক্ত খেয়ে সে বেঁচে থাকে। তাহলে কি সে কি পরজীবী? না, সে পরজীবী না, কারণ হচ্ছে সে আমার সংস্পর্শে বসবাস করে না। তাহলে অবশ্যই পরস্পরের সংস্পর্শে থাকতে হবে। দেন তৃতীয় শর্তটা হচ্ছে যে একজন আরেকজনের ক্ষতি করতে হবে। যে ক্ষতি করবে সেই হবে পরজীবী আর যে ক্ষতিগ্রস্ত হবে সে হবে পোষক। তাহলে শর্ত 3টা, একটা হচ্ছে ভিন্ন প্রজাতি, 2 নাম্বার হচ্ছে পরস্পরের সংস্পর্শে থাকা, 3 নাম্বার হচ্ছে ক্ষতি করা। যদি এই 3টা শর্ত মানে তাহলে আমরা বলছি তাকে পরজীবী। আর ডাই মানে হচ্ছে 2, আর 2টা পোষক যদি থাকে তাহলে সেই পরজীবীকে আমরা বলি হচ্ছে ডাইজেনিক পরজীবী। যেমন টেইনিয়া সোলিয়ামের 2টা পোষক থাকে, একটা হচ্ছে মানুষ আর আরেকটা হচ্ছে শূকর। তো এই 2 ধরনের পোষক থাকলে সাধারণত একজনকে বলা হয় হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি বা গৌণ পোষক, আরেকজনকে বলা হয় মাধ্যমিক, সেকেন্ডারি বা গৌণ প্রাথমিক, প্রাইমারি বা মুখ্য, আর আরেকটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি বা গৌণ পোষক। এখন কেন প্রাথমিক বা প্রাইমারি বা মুখ্য বলি? কারণ হচ্ছে এই যেই প্রাণীর দেহে তার যৌন প্রজনন হয়ে থাকে তাকে আমরা বলে থাকি, অথবা আমরা সাধারণত যাদের দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রাথমিক পোষক বা প্রাইমারি। মেনলি হচ্ছে যৌন প্রজননটা। আর যাদের দেহে অযৌন প্রজনন হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে মাধ্যমিক বা
সেকেন্ডারি। তাহলে মানুষ হচ্ছে প্রাথমিক, এর ক্ষেত্রে এই মানুষের দেহের যৌন প্রজনন, আর শুকরের দেহে এর অযৌন প্রজনন হয়ে থাকে। এরপর আমরা সেকেন্ড পয়েন্টে যদি আসি, আমরা অলরেডি জেনারেল বৈশিষ্ট্য যখন প্লাটিহেলমিনথেস বলেছি তখনই বলেছি এটা ফিতার মতন এবং অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা। জুলজি পড়তে হলে এই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অঙ্কীয়, পৃষ্ঠীয়। অঙ্কীয় কি? অঙ্কীয় হচ্ছে তোমার কথা যদি তুমি ভাবো তাহলে তোমার পেট যেই দিকে সেই দিককে আমরা বলি হচ্ছে অঙ্কীয়, আর তোমার পিঠ যেই দিকে সেই দিকে বলি হচ্ছে পৃষ্ঠীয়। সহজে মনে রাখবো কি করে? প প। তাহলে পৃষ্ঠীয় হচ্ছে পিঠের দিকে, আর অপোজিটটা তো অবশ্যই অঙ্কীয় দিক হবে। এইটা তো আমরা বাংলায় বলি, কিন্তু আমরা বেশি ব্যবহার করি ইংরেজি ওয়ার্ডটা। সেটা কি? সেটা হচ্ছে ডর্সাল আর ভেন্ট্রাল। ডর্সাল মানে হচ্ছে পৃষ্ঠীয়, আর ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়। এই ইংরেজি ওয়ার্ড দুটো কিন্তু জুলজিতে আমরা বেশি ব্যবহার করি বাংলার থেকে। ডর্সাল, ভেন্ট্রাল। টিচাররা ক্লাসে কিন্তু অনেক বলে যে ডর্সাল, ভেন্ট্রাল, তখন অনেকের কাছে এটা অপরিচিত শব্দ মনে হয়, কিন্তু এটা অপরিচিত শব্দ না। ডর্সাল মানে পৃষ্ঠীয় আর ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়। যারা জানে তারা তো জানেই, যারা অনেকের থাকে ইন্টারমিডিয়েটে কিছুটা গ্যাপ থাকে, বিশেষ করে যারা গ্রাম থেকে আসে সেইভাবে ফ্যাসিলিটিস তারা পায় না বা ভালো টিচারের কাছে তারা পড়তে পারে না, যার কারণে তাদের কিছু ল্যাকিংস থাকে। তো আমরা সাধারণত চেষ্টা করি সেই ল্যাকিংসগুলো তোমাদের ভেতরে যাতে না থাকে, সেজন্য খুঁটিনাটি বিষয়গুলা তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। এরা 2 থেকে 3 মিলিমিটার লম্বা, অগ্রপ্রান্ত এদের সামনের দিকটা, ছবিটা যদি আমরা দেখি তাহলে দেখব সামনের দিকটা সরু এবং পশ্চাৎ প্রান্তটা চওড়া। সেটা কীরকম? এই ছবিটা যদি দেখো, এর অগ্রপ্রান্ত সরু আর পশ্চাৎ প্রান্তগুলা হচ্ছে চওড়া থাকে। তাহলে এটা হচ্ছে এদের ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। এরপরে আসি হচ্ছে আমরা পরের যেই বিষয়টা, সেটা হচ্ছে যে এর দেহকে 3টা অংশে ভাগ করা হয়েছে। পুরো বডিটাকে এর 3টা দেহে ভাগ করা হয়েছে। সেই 3টা দেহের অংশের মধ্যে এক নম্বরে স্কলেক্স, 2 নম্বরে হচ্ছে গ্রীবা বা গলা, 3 নাম্বার হচ্ছে স্টেপেলা। সিরিয়ালটা ঠিক এরকমই। স্কলেক্স হচ্ছে প্রথম অংশ, গ্রীবা হচ্ছে 2 নম্বর অংশ, আর স্টেপেলা হচ্ছে 3 নাম্বার অংশ। তাহলে আমরা এদের 3টা অংশ দেখতে পাচ্ছি, স্কলেক্স, গ্রীবা আর হচ্ছে স্টেপেলা। এই 3টা অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এর ভেতরে তোমাদের যে 4 মার্কসের খ বিভাগের যে প্রশ্নটা থাকে, সাধারণত স্কলেক্সের গঠন আসে অথবা স্টেপেলার গঠন সম্পর্কেও আসে। স্টেপেলার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রোগ্লটিড। তো প্রোগ্লটিড কি? এইটা হিসাবে স্টেপেলার বা প্রোগ্লটিড এর গঠন লেখো বা এর সম্পর্কে লেখো। আবার স্কলিক্সের গঠন ও কাজ লেখো। খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে কিছু 4 মার্কসের কোশ্চেন থাকে, 10 মার্কসের কোশ্চেন থাকে। সেই হিসাবে এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো চেষ্টা করবা তোমরা এই 2টাকে ভালোভাবে পড়ে ফেলতে। তো প্রথমে আসি আমরা হচ্ছে স্কলেক্স। স্কলেক্স কি? এটা যদি আমরা বলি তাহলে আলপিনের মতন, আলপিন তো আমরা চিনি, মাথাটার একটা সামনে আরও সহজ করে আমি যদি বলি তাহলে মেয়েদের মাথায় যেই হেজাবের পিনগুলা আমরা ব্যবহার করে থাকি, সেই পিনের মাথাটা যেরকম থাকে ঠিক ওরকম একটা গঠন থাকে, 1 মিলিমিটার ব্যাসের। এর প্রশস্ত অংশ, যেটা এই যে আলপিনের প্রশস্ত যে অংশটা, সেই অংশে আমরা দেখব হচ্ছে অ্যাসিটাবলম নামক 4টা চোষক বা সাকার থাকে। যারা পরজীবী তারা যেহেতু অন্যের দেহে থাকে, তাহলে সেই দেহে আটকে থাকার জন্য তার কিছু সংবন্ধন অঙ্গ থাকতে হয়। তেমনই একটা অঙ্গ হচ্ছে এদের এই সাকার বা চোষক। এর সাহায্যে এরা যেই প্রাণীর দেহে বসবাস করবে তার দেহে আটকে থাকতে পারে। আমাদের যেরকম হাত থাকে, হাত দিয়ে আমরা কোনো কিছু ধরে আটকে থাকতে পারি, ওদের তো সেরকম হাত পা নাই, যার কারণে ওরা এই ধরনের অঙ্গের সাহায্যে আটকে থাকতে পারে। সেকেন্ড ইয়ারে গিয়ে যখন আমি বলেছি প্রত্যেক ইয়ারে কোনো না কোনো অংশ পাবা, এই বিষয়গুলো যে বিভিন্ন প্রাণীর হচ্ছে পরজীবী অভিযোজন বা এই ধরনের বিষয়গুলো তখন দেখবা যে এইগুলো খুব আসবে। তো সেক্ষেত্রে কম্পারেটিভ অ্যানাটমি যখন পড়বা তখন, সো এই জিনিসগুলো তোমাকে ভালো করে জানতে হবে। 4টা চোষক থাকবে, যেটার নাম হচ্ছে অ্যাসিটাবোলাম বা সাকার। 1 মার্কসের কোশ্চেনও কিন্তু এখান থেকে আসে, অ্যাসিটাবোলাম কি বা সাকার কি, অ্যাসিটাবোলাম কাকে বলে, এরকম প্রশ্ন আসে।
ঠিক আছে? এটা ১ মার্কসের প্রশ্ন হিসাবে আসে। একদম মাথার আমি ছবি দেখাবো। একদম শেষে উঁচু স্থানটাকে বলা হয় হচ্ছে রোস্টেলাম। রোস্টেলামের ২ সারিতে থাকে হচ্ছে ২২ থেকে ২৩ টা হুক। আমি যদি একটু ছবিটাতে যাই তাহলেও আমরা দেখতে পাবো যে এখানে যে গঠনটাতে একটু পরে আসি। আগে আমরা এটা দেখে নিই যে আমি পুরাটাই দেখাবো। রোস্টেলামের ২ সারিতে ২২ থেকে ২ টা সারি, একটা ভেতরের দিকে আরেকটা বাইরের দিকে থাকে। তো বাইরের দিকে যেই হুকগুলা থাকে সেগুলা ছোট থাকে, আর ভেতরের দিকে যে হুকগুলা থাকে সেগুলা বড় থাকে। হুকগুলার ৩ টা অংশ থাকে, হাতল, ভিত্তি আর ব্লেড। ৩ টা অংশের সমন্বয়ে স্কলেক্সটা গঠিত। এদের সংবন্ধন অঙ্গ, ওই যে আমি বলেছি কোনো কিছুর সাথে আটকে থাকার জন্য যে অঙ্গটা সেটাকে আমরা বলি হচ্ছে সংবন্ধন অঙ্গ। এই হিসাবে কাজ করে হচ্ছে এদের এই স্কলেক্সের পার্টটা। তো আমি বললাম যে ছবি দেখাবো। ছবির ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে এই অংশটুকুকে আমরা বলছি হচ্ছে স্কলেক্স। একদম মাথার উঁচু অংশটাকে আমরা বলছি হচ্ছে রোস্টেলাম। এই যে এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি সাকার, তার মানে ওই সাইডে অপোজিট সাইডেও ঠিক এরকম দুইটা সাকার আছে, যেটাকে আমরা বলছি অ্যাসিটাবোলাম বা চোষক। আর এই যে এগুলা হচ্ছে ২২ থেকে ২৩টা আমরা বলেছি ২ সারিতে হুক থাকে, এগুলা হচ্ছে সেই হুক। আরেকটু গঠন যদি আমরা ডিটেলসে দেখি তাহলে দেখো এখানে এই যে ১টা ২টা ৩টা ৪টা, ৪টা বলতে তার মানে আরেকটা কোথায় আছে? পেছনের দিকে। এই অংশ পর্যন্ত কিন্তু আমরা বলবো হচ্ছে স্কলেক্স। এই অংশটা কিন্তু এটা আবার আলাদা পার্ট। তো একদম মাথার উঁচু অংশটাকে আমরা বলেছি রোস্টেলাম। আমরা বলেছি ২ সারিতে হুক থাকবে। হুকের ভেতরে বাইরের দিকে এই যে এখানে ২টা কালার দেখতে পাচ্ছি, একটা ডিপ গোলাপি আরেকটা একটু লাইট গোলাপি। যেটা লাইট ছোট সেটা হচ্ছে বাইরের দিকে আছে, আর যেটা হচ্ছে একটু বড় সাইজের সেটা হচ্ছে ভেতরের দিকে আছে। এই ছবিটাতে যদি দেখি তাহলে আমরা আরো একটু ভালো বুঝতে পারছি। দেখো এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই যে গোল মতন এক যে পার্টটা আছে সেটা দেখলে তুমি বুঝবা যে একটু বাইরের দিকে একটা আর একটা ভেতরের দিকে আছে। তাহলে বাইরের দিকের গুলো ছোটগুলা হচ্ছে বাইরের দিকে আর বড়গুলা আছে ভেতরের দিকে। এই যে হলুদ রঙের যে এরকম করে ২টা অংশ দেওয়া আছে, দেখবা যে বড়গুলা এইটার সাথে যুক্ত আর ছোটগুলা এইটার সাথে যুক্ত, অর্থাৎ বাইরের দিকে আর ভেতরের দিকের অংশের সাথে এভাবে যুক্ত থাকে। আর এখানে কাটার পরে এই অংশটুকু কেটেছে, কাটলে কেমন দেখা যায় সেই হিসাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ১টা ২টা ৩টা ৪টা, ৪টা চোষক এখানে দেখা যাচ্ছে। এই যে স্মল হুকস আর লার্জ হুকস। তাহলে এটা হচ্ছে যে স্কলেক্সের গঠন যদি তোমাদের আসে তাহলে তোমাকে কিন্তু ঠিক এর গঠনটা লিখতে হবে, অর্থাৎ ওই যে আমি যে পয়েন্টগুলো লিখলাম এই পয়েন্টগুলো লিখবা, ছবিটা আঁকাবা, লেবেলিং করবা। যে কোনো প্রশ্নে বায়োলজিতে যদি ছবি বইয়ে থাকে ওই প্রশ্নের সাথে তাহলে অবশ্যই ছবি আঁকতে বলুক অথবা না বলুক তোমাকে মাস্ট বি দেখাইতে হবে, তাহলে তুমি ভালো মার্কস পাবে। এটা মাথায় রাখতে হবে। জুলজির ক্ষেত্রে কিছু 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 ট্রিক্স মেনটেন করতে পারলে অনেক ভালো মার্কস পাওয়া যায়। ৪-এ ৪ই তোমাকে দিবে স্যার যদি তুমি এভাবে পয়েন্ট আকারে লিখো, সুন্দর করে ছবি আঁকো, লেবেলিং করো। এখন ছবিটা কোথায় আঁকতে হয় সাধারণত এটাও একটা গুরুত্বপূর্ণ। তুমি ধরো পয়েন্টগুলো লিখলে, ছবিটা আঁকলে, শেষে লিখলে হচ্ছে কাজ, তাহলে তুমি ভালো মার্কস পাবে। একেবারে প্রথমেও ছবি আঁকবে না, একেবারে শেষেও ছবি আঁকবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকে অনেক ভূমিকা লিখতে যায়, অনেক ভূমিকা লেখার কোনো দরকার নাই। তুমি যদিও মনে করো যে এই টেইনিয়া সম্পর্কে কিছু লিখবা, জাস্ট ১ লাইনে উপরে একটা কথা লিখতে পারো, সেটা হচ্ছে যে স্কলেক্স সম্পর্কে যে টেইনিয়ার দেহের গঠনের ৩টা পার্টের মধ্যে এইটা একটা পার্ট। জাস্ট এইটুকু কথাই কিন্তু ১ মার্কসের এক লাইনের জন্য এনাফ। দেন তুমি ছবি আঁকতে পারো, তারপর বৈশিষ্ট্য লিখতে পারো, তারপরেও তুমি কাজ লিখতে পারো, অথবা তুমি বৈশিষ্ট্য লিখে মাঝখানে ছবি এঁকে শেষে কাজ লিখতে পারো। তাহলে তোমার জন্য এটার জন্য ভালো মার্কস আসবে। কাজের ক্ষেত্রে আমি ওখানে একবারেই দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সংবন্ধন অঙ্গ, এবং এর সাহায্যে সে তার পোষকের অন্তঃপ্রাচীরের গাত্রের যে মিউকাস স্তর থাকে, সাধারণত পূর্ণাঙ্গ যে দশাটা থাকে সেই পূর্ণাঙ্গ দশা আটকে থাকতে পারে। অর্থাৎ মানুষের যেই ইন্টেস্টাইন অন্ত্রে থাকে, যেহেতু অন্ত্রের যে প্রাচীর সে প্রাচীরের সাথে আটকে থাকে সে স্কলেক্স দিয়ে। তাহলে এখানে আমরা যেই হুকগুলো ছিল, হুকের ৩টা অংশ থাকে, এই যে ভিত্তি, ব্লেড কাটার মতন যে অংশটা, আর এখানে হচ্ছে হ্যান্ডেল, ৩টা পার্ট থাকে। এটা ছবি
আঁকলে ভালো। এখন আসে গ্রীবা গলা, খুবই ছোট একটা অংশ। এখানে এটাকে বৃদ্ধি অঞ্চল নামে পরিচিত, অর্থাৎ ওই এসকলেক্সটাই হচ্ছে ওদের প্রাথমিক গঠন। লার্ভা দশা থেকে তাদের যে প্রাথমিক গঠন সেটাই হচ্ছে ওই অংশটা। দেন তার ওখান থেকে লম্বা একটা নালীর মতন সৃষ্টি হয়, খণ্ড খণ্ড, অসংখ্য খণ্ডযুক্ত। এই খণ্ড যেটা সেটা বাড়তে থাকে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এরকম হইতে হইতে যখন লম্বা পেছনের দিকে যেতে থাকে, গলার অংশটুকুতে সেটা কি হয়, এইখানে অযৌন জনন হয়। অযৌন জনন মানে কি, অ্যামাইটোসিস, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এইভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ অযৌন জনন সাধারণত অযৌন জনন ঠিক ওরকম না, কারণ আমরা তো বলেছি যে শূকরের দেহে এই সংখ্যা বৃদ্ধি হয়, তো সাধারণত ওইটা না, সেই হিসাবে আর কি বাড়ে যেহেতু, এবং নতুন প্রোগ্লটিড তৈরি হয় হচ্ছে এই ক্ষেত্রে। এখন আসি স্টবেলা। স্টবেলা হচ্ছে রিবনের মতন, ফিতার মতন লম্বা, আমরা ইঞ্চি টেপ যেগুলো বলি, প্রত্যেকটা দেখবা যে 1 2 3 4 5 6 এরকম করে লেখা থাকে, ঠিক ওই 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি যেরকম লেখা থাকে ওরকম প্রত্যেক অসংখ্য খণ্ড থাকে। এটা হচ্ছে রিবনের মতন। প্রোগ্লটিড নামক অনেকগুলো খণ্ডের, আমরা বলেছি স্টাবেলের আরেকটা নাম হচ্ছে প্রোগ্লটিড। পরীক্ষায় কিন্তু সরাসরি স্টাবেলা না বলেও বলতে পারে প্রোগ্লটিডের গঠন বর্ণনা করো, সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, 3 মিটার লম্বা ও 800 থেকে 1000টা প্রোগ্লটিড থাকবে হচ্ছে এখানে। 800 থেকে 1000টা কিন্তু মাথায় রাখতে হবে, 800 থেকে এই সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর এক এক অঞ্চলে এক এক রকম থাকে দেখে এটা কিন্তু একটা, যেমন গ্রীবা অঞ্চল যেটা, সেইখান বর্ধনশীল অঞ্চল, সেইখানে সাধারণত বাড়তে থাকে, নতুন করে হতে থাকে, ওখানে নির্দিষ্টতা ওইভাবে বলা যায় না। তবে এই যে স্টবেলা, এখানে কিন্তু মোটামুটি 800 থেকে 1000টা থাকে। এই স্টবেলাগুলা আবার প্রতিটি প্রোগ্লটিড পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্র বিদ্যমান, কিন্তু সবগুলাতে আবার থাকবে না। এই 800টার মধ্যে আবার কিছু পার্থক্য আছে, ডিফারেন্সিয়েশন আছে স্টেপলাতে। তো আমরা ওইটা যদি দেখি, আসছি আমি পরের লাইনে। দৈর্ঘ্য বরাবর পেশি মানে লম্বালম্বি, এদের লম্বালম্বি পেশি থাকে, স্নায়ুরজ্জু থাকে, রেচন নালী থাকে। তো স্টেপলার ক্ষেত্রে এটা 3 ধরনের স্টেপলা থাকে: অপরিণত, পরিণত আর হচ্ছে গ্রাভিড। অপরিণত, পরিণত আর গ্রাভিড। সংখ্যা কত? 800 থেকে 1000টা। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে অপরিণত, এদের কোনো জননাঙ্গ থাকবে না, অর্থাৎ কোনো পুরুষ বা স্ত্রী প্রজননতন্ত্র থাকবে না। প্রথম 175 থেকে 225টি যেগুলা, সেইগুলা হচ্ছে এই অপরিণত প্রোগ্লটিড। এই যে এখানে যে গঠনটা বলা হচ্ছে, এই গঠনে যে লম্বার চেয়ে চওড়া বেশি, এই গঠনগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথাও গিয়ে তোমরা এই উল্টাপাল্টা করে ফেলো, এজন্য এটা ছবিটা আঁকাটা জাস্ট ঠিক হয় না। এরপরে আমরা যেটা দেখি, পরিণত যেটা আসবে, পরিণতের ক্ষেত্রে আমরা যদি দেখি এদের জননাঙ্গ থাকবে এই যে 225টি বললাম, ঠিক তার পরবর্তী এখান থেকে শুরু করে পরবর্তী 400 থেকে 65টি পর্যন্ত হচ্ছে পরিণত, অর্থাৎ প্রথম 175 থেকে 225টি পর্যন্ত হচ্ছে অপরিণত, ওই 225-এর পর থেকে শুরু করে 400 থেকে 65টি পর্যন্ত হচ্ছে পরিণত, এবং প্রথম এই 400 থেকে 500 প্রথম না, মানে এইটার না, এই 400 থেকে 500-র প্রথম 100 থেকে 200টাতে শুধুমাত্র পুরুষ প্রজনন তন্ত্র থেকে, 200 থেকে 300 মানে পরবর্তী যে 200 থেকে 300টি, সেখানে পুরুষ এবং স্ত্রী উভয়টাই থাকে। আর গ্রাভিড যেটা, এইটা হচ্ছে জরায়ুতে নিষিক্ত ডিম্বাণু, যেই এখানে কোনো পুরুষ বা স্ত্রী কোনো প্রজননতন্ত্র থাকে না, এখানে শুধুমাত্র জরায়ু থাকবে এবং সেখানে নিষিক্ত ডিম্বাণু থাকবে। এরকম গ্রাভিডের সংখ্যা হচ্ছে ওই যে 500-র পরের থেকে শুরু করে 200 থেকে 350, অর্থাৎ 500 যদি ধরি আর পরে যদি 350 ধরি, তাহলে কিন্তু 5 আর 3 800, 850 আমরা বলেছি 1000 প্রায় রেঞ্জ থাকে। আচ্ছা, এরা লম্বার চেয়ে চওড়া দ্বিগুণ থাকে। প্রথমটাতে আমরা বলেছি, তাহলে ছবি আঁকার ক্ষেত্রে মাথায় রাখতে হবে
প্রথম দিককারগুলা হচ্ছে লম্বা হবে না, চওড়া হবে বেশি। যতটুকু লম্বা দেখাবো তার থেকে চওড়া দেখাবো বেশি। কিন্তু শেষেরগুলোর যেই গঠনটা সেটার ক্ষেত্রে আবার চওড়াটা হয়ে যাবে আরও দ্বিগুণ। মানে প্রথম দিকে যত চওড়া ছিল তার থেকেও বেশি চওড়া থাকবে এবং এবং শেষের থেকে 2 থেকে 3টা বা 5টা করে প্রতিদিন এগুলো খসে পড়ে। যখন এটা খসে পড়ে, এই যে খসে পড়ার যে ঘটনাটা এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোলাইসিস। প্রোক্লোটিড স্টাবুলা থেকে যে খসে পড়ে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাপোলাইসিস। এখন যেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্নগুলো অনেক সময় রিপিট হয় না, সেক্ষেত্রে এই যে অ্যাপোলাইসিস কি এটাও কিন্তু আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো একটু ট্রিকি হয় এবং মাথায় রাখার চেষ্টা করবে। আমরা যদি এখানে ছবিটা দেখি, আমরা বলেছি এটা হচ্ছে স্কলেক্স, তারপরে হচ্ছে এখানে ধরলাম এইটুকু হচ্ছে গ্রীবা, মানে তারপরের থেকে শুরু করে এই যে খণ্ডের সৃষ্টি হচ্ছে দেখি প্রথম দিকে কিন্তু ছোট ছোট খণ্ড থাকে, এগুলাকে আমরা বলি হচ্ছে অপরিণত। দেন যখন পরিণত শুরু হয় তখন কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা চওড়া হচ্ছে, আস্তে আস্তে শেষের খণ্ডটা যদি দেখি তাহলে কিন্তু এগুলা আরও বেশি চওড়া হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের গঠনগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো। যে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখি সাকারগুলা দেখতে পাচ্ছি, এখানে হুকগুলা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রোস্টেলাম, তো এই গঠনগুলা থাকে। আর এইটা হচ্ছে শুধুমাত্র এই অংশের ভেতরে তাদের আছে নিষিক্ত ডিম্বাণু। এই পাতার মতন গঠনটা হচ্ছে জরায়ু। জরায়ুর অসংখ্য শাখা তৈরি হয় এবং এই শাখার ভেতরে থাকে হচ্ছে যেই নিষিক্ত ডিম্বাণু, যেটা ক্যাপসুল আকারে থাকে, ক্যাপসুলের মতন সেই রকম গঠন থাকে। আর এইটার ভেতরে থাকে কি এই যে পাতা ছোট ছোট ডট ডট দেখে মনে হচ্ছে শাখার মতন, এইগুলাকে বলা হয় পুরুষ প্রজনন তন্ত্র। আর তুলনামূলকভাবে একটা গঠন দেখতে পাচ্ছি, এই গঠনটাকে বলা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র, যেটা হচ্ছে পরিণত যেই প্রোগ্লটিডস সেখানে এগুলা দেখা যাবে। আচ্ছা, টেইনিয়ার রেচন এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। যেমন আমি একটু আগে বললাম যে স্কলেক্সের গঠন, স্টাবিলার গঠন দুইটাই যেরকম গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন হিসাবে, ঠিক একইভাবে এখানে কিন্তু তোমাদের এই রেচনটা খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন হিসাবে। রেচনের ক্ষেত্রে এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রেচন নালী আর আরেকটা হচ্ছে শিখাকোষ। এই যে বলেছি প্লাটিহেলমিনথেসের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শিখাকোষ। শিখাকোষের মাধ্যমে মানে একটা বৈশিষ্ট্য বললেই আমরা বুঝি যে প্লাটিহেলমিনথেসের কথা বলছে। তো রেচন বললেই কি আসবে? রেচন মানে সবসময় মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে নিষ্কাশন করার যেই প্রক্রিয়া সেটাকে আমরা বলছি রেচন। আর এর যেই তন্ত্র এর সাথে রিলেটেড থাকে তাকে আমরা বলি তো রেচন তন্ত্র। কিন্তু কখনোই বলা যাবে না যে দেহ থেকে বজ্র পদার্থ নিষ্কাশনের যেই প্রক্রিয়া সেটাকে। কারণ হচ্ছে বজ্র মানে আমরা সাধারণত মল বুঝি, মল ত্যাগের যে বিষয়টা সেটা কিন্তু রেচন না। এজন্য অবশ্যই আমাকে কি বলতে হবে, আমার শরীরে যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর পদার্থ থাকবে এবং সেই পদার্থটা বের করে দেওয়ার জন্য যেই তন্ত্র সেটাকে আমরা বলবো রেচন তন্ত্র এবং প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে রেচন। তো এদের রেচন তন্ত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে রেচন নালী আর একটা হচ্ছে শিখাকোষ। আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ। তো এইটার ক্ষেত্রে আমরা এদের রেচনের ক্ষেত্রে দেখব যে এই রেচন নালী, এরা হচ্ছে রেচন দ্রব্য বহন করে এবং এদের দেহের প্রতি পাশে দুইটা করে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য রেচন নালী থাকবে। দুই পাশে দুইটি করে পার্শ্বীয় প্রতি পাশে, তার মানে এই পাশে দুইটা থাকবে, এই পাশে দুইটা থাকবে। এখন দেখতে পাচ্ছি তো একটা, আর দুইটা কোথায়? আমরা ওই যে বললাম যে আমরা অঙ্কীয় আর পৃষ্ঠীয় দুইটা বিষয় বলি। এখন তোমার পিঠে যদি দুইটা দাগ দিই, পেছন থেকে তো নিশ্চয়ই আমি সামনের দুইটা দাগ দেখতে পারবো না। ঠিক তেমনই আমরা এটা ধরে নিলাম পিঠের দিকেরটা দেখতে পাচ্ছি, তাহলে সামনেরটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সামনেও তাদের এরকম অঙ্কীয় দিকে দুইটা আছে। তাহলে প্রতি পাশে দুইটা করে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য রেচন নালী বা সংগ্রাহক নালী থাকবে। এদের মধ্যে একটা হচ্ছে পৃষ্ঠীয় দিকের আর একটা হচ্ছে অঙ্কীয় দিকের। আচ্ছা, এখন এই উভয় পাশের অঙ্কীয় এবং পৃষ্ঠীয় নালীগুলা আবার কি থাকে, পরস্পরের সাথে যুক্ত থাকে। কিভাবে? অনুদৈর্ঘ্য নালী দ্বারা
থাকে, এটা প্রত্যেকটা খণ্ডে এরকম থাকে। শুধুমাত্র ব্যতিক্রম কোনটা? শেষ খণ্ড, একদম শেষ খণ্ডে ব্যতিক্রম। আর বাকি উপরের দিকে যতগুলা থাকবে নালী, এইটা পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকবে? অনুপস্থ নালী দ্বারা যুক্ত থাকবে। শুধু শেষের খণ্ডটা থাকবে না, শেষের খণ্ডের দুইটা শেষ প্রান্ত এসে একটা থলির মতন গঠন তৈরি করবে। এই গঠনটাকে বলা হয় হচ্ছে কর্ডাল ভেসিকল। এখানে একটা নিচে ছিদ্রপথ আছে, এখানে নিচে একটা ছিদ্রপথ আছে। আমরা যদি দেখি, এই যে এখানে একটা ছিদ্রপথ আছে। সমস্ত রেচন পদার্থ দেহের উপরের অংশ থেকে পরিবহিত হয়ে নিচের অংশের দিকে যাবে এবং এই কর্ডাল ভেসিকলে জমা হবে। পরবর্তীতে এখান থেকে রেচন ছিদ্রের মাধ্যমে বের হয়ে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে 2 থেকে 3টা প্রোক্লোইডস তো প্রতিদিন খসে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, এই যে খসে যাওয়ার পরে এখানে যেই ছিদ্রের সৃষ্টি হবে, ওই অংশটাই তখন হচ্ছে তাদের রেচন ছিদ্র হিসাবে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত কর্ডাল ভেসিকল গঠিত হচ্ছে। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রতিটি যে রেচন নালী থাকে, এই যে নালী, এই নালীগুলা আবার প্রত্যেকটা হচ্ছে সেকেন্ডারি নালী এবং ক্যাপিলারি ডাক্টের সাথে যুক্ত থাকে। ক্যাপিলারি ডাক্টগুলো আবার কিসের সাথে যুক্ত থাকে? শিখাকোষের সাথে যুক্ত থাকে। শিখাকোষগুলোর চারপাশে আবার কি থাকে? অনেকগুলা হচ্ছে মেসেনকাইমাল বা প্যারেনকাইমাল কোষ থাকে। ওই কোষের মধ্যে মূলত হচ্ছে রেচন পদার্থগুলা থাকে। তাহলে কি হয়? কোষের এই প্যারেনকাইমাল কোষের যেই রেচন পদার্থ থাকে, সে প্রথমে যায় হচ্ছে শিখাকোষের মধ্যে। শিখাকোষ যুক্ত থাকে হচ্ছে ক্যাপিলারি ডাক্টের সাথে। ক্যাপিলারি নালী বা ডাক্ট যেটাই বলি, সেই ক্যাপিলারি ডাক্ট আবার যুক্ত থাকে হচ্ছে সেকেন্ডারি নালীর সাথে। সেকেন্ডারি নালী যুক্ত থাকে এর সাথে। এখন কি হয়? যখন তার মানে আমি বলি, এখানে যদি আমার শিখাকোষগুলা থাকে, শিখাকোষের বাইরে এখানে প্যারেনকাইমাল কোষ আছে, সে যাবে এর কাছে। এখান থেকে আমি দেখলাম যে একটা ক্যাপিলারি ডাক্টের সাথে এ যুক্ত থাকছে। সেই ক্যাপিলারি ডাক্ট আবার আরও কিছু সেকেন্ডারি নালীর সাথে যুক্ত থাকছে। সেকেন্ডারি নালী গিয়ে পরবর্তীতে এর সাথে যুক্ত হচ্ছে। তাহলে এভাবে এদের রেচন পদার্থটা পরিবাহিত হয়। তো শিখাকোষটার একটু গঠন আমরা দেখি। এই রেচন রেচন নালীর মানে রেচন তন্ত্র ছাড়াও অনেক সময় শুধু শিখাকোষ কি, এটাও অনেক সময় আসে। শুধুমাত্র শিখাকোষ কি, এইটাও কিন্তু পরীক্ষায় 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসলে তোমাকে ছবি আঁকতে হবে, ছবি এঁকে এটার বর্ণনা দিতে হবে। তো শিখাকোষের নির্দিষ্ট কোনো আকার নাই, কারণ হচ্ছে এর যে অনিয়ত আকারের হয়ে থাকে, এই যে এইগুলোর গঠনের জন্য এই আকারগুলা অনিয়ত আকার হয় এবং কিন্তু এর ভিতরে নিউক্লিয়াস থাকে। কোষ মানেই নিউক্লিয়াস থাকতে হবে। আর এই যে ক্ষণপদের মতন অভিক্ষেপ সৃষ্টি, এগুলো হচ্ছে ক্ষণপদের মতন অভিক্ষেপ থাকবে। শিখাকোষের নলাকার প্রান্ত, এই যে এটা নলাকার প্রান্ত, যেটা এই প্রান্তের দিকে একগুচ্ছ সিলিয়া থাকে। একগুচ্ছ, এই যে সিলিয়া আমরা দেখতে পাচ্ছি, একগুচ্ছ সিলিয়া থাকে। এই সিলিয়াগুলো মূলত কি হয় যে এদের এদের যে গঠনের দেখলে আমরা দেখি প্রত্যেকটা সিলিয়া 9টা পরিধীয় এবং 2টা অক্ষীয় ফাইব্রিল বা সূত্রের সাহায্যে যুক্ত থাকে। 9টা কীরকম যদি আমরা দেখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তুমি গুণে দেখো, তুমিও তাই দেখবে যে 9টা এরকম ফাইব্রিল বা অনুসূত্রের সাথে যুক্ত থাকে। আরও কি বলেছি? 2টা, এই যে এই পাশ থেকে একটা আসছে, এ পাশ থেকে আসছে, এই 2টা অংশের সাথে এরা অক্ষীয় দিকের যুক্ত থাকে। যুক্ত থেকে এরকম সিলিয়াম গঠন তৈরি করে। এই সিলিয়াগুলা পরস্পরের সাথে যুক্ত থাকে, যার ফলে কি হয়? যখন এর ভেতরে রেচন পদার্থ আসে তখন এটা নড়ানড়ি করে এবং যখন নড়ে তখন একটা জ্বলন্ত মোমবাতি যেরকম দেখায়, ওরকম দেখায় দেখে আমরা দেখি মোমবাতির উপরে শিখা শিখা থাকে, যেরকম ওরকম দেখায় দেখে এটাকে বলা হয় শিখাকোষ। শিখাকোষের শেষের দিকে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে ক্যাপিলারি ডাক্ট থাকবে। ক্যাপিলারি ডাক্ট আবার পরবর্তীতে সেকেন্ডারি ডাক্টের সাথে যুক্ত থেকে পরবর্তীতে এর সাথে এর সাথে যুক্ত থাকবে। তো এটা হচ্ছে এদের যে মূল বিষয়টা। তো আমি বলেছি এখানে চারপাশে হচ্ছে প্যারেনকাইমা কোষ থাকে, সেই কোষ থেকে
হচ্ছে এর মাধ্যমে এই দিকে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। পরবর্তীতে এই ডাক্টগুলো যেহেতু এর সাথে যুক্ত থাকবে, রেচন পদার্থ একদম উপর থেকে নিচের দিকে এসে এইখানে জমা হবে এবং পরবর্তীতে এই পথ দিয়ে বাইরে বের হয়ে আসবে। তো এটা হচ্ছে এদের শিখাকোষের যে গঠনটা ছিল, এটা হচ্ছে রেচন নালী, আর এই গঠনটা হচ্ছে শিখাকোষ। এই গঠনটা হচ্ছে শিখাকোষ। পরের টপিকটাতে আমরা এই যে যদি এখানে যদি দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে এই রেচন নালী, কর্ডাল ভেসিকল, এই যে উপরের দিক থেকে আস্তে আস্তে আসতে থাকবে। আগের ছবিটা দিলেই এনাফ। এটা হচ্ছে শিখাকোষ। এই যে ক্ষণপদীয় বিক্ষেপ যেগুলো আমরা বলছি ফাইব্রিলের মতন, তারপরে এই যে সিলিয়া, এগুলা এখানে ডাক্ট থাকে। আচ্ছা, পুষ্টিটা যে সাধারণত আমরা ত্রিস্তরী প্রাণী শুরুই হয় হচ্ছে প্লাটিহেলমিনথেস। এর আগে দুইটা পর্ব আছে, একটা হচ্ছে পরিফেরা, তারপরে আছে নিডারিয়া। পরিফেরাতে কোনো ধরনের ভ্রূণীয় স্তর থাকে না, কিন্তু যদি আমরা বলি হচ্ছে নিডারিয়া, এরা একমাত্র ফাইলামের মধ্যে, এই যতগুলো ফাইলাম আছে তারাই একমাত্র দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ এদের দেহে দুইটা ভ্রূণীয় স্তর থাকে, এক্টোডার্ম আর এন্ডোডার্ম। যেহেতু তোমরা হাইড্রা পড়ে আসছো সেহেতু এইগুলো একটু ভালো জানার কথা, কারণ নিডারিয়াতে হাইড্রা যেহেতু ছিল সেই হিসাবে। তো দুইটা পার্টের মধ্যে দ্বিস্তরী, এবং এই যারা প্লাটিহেলমিনথেস এখান থেকে শুরু করে বাকি সব ফাইলাম হচ্ছে ত্রিস্তরীয়, অর্থাৎ এদের তিনটা স্তর থাকে। একটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম, আর মাঝখানে আরেকটা কোষীয় স্তর থাকে যেটাকে বলা হয় মেসোডার্ম। তো এদের ক্ষেত্রে যদি আমরা দেখি পৌষ্টিক নালীর যে বিষয়টা আসে, আমরা নিডারিয়াতে কিন্তু কোনো পৌষ্টিক নালী দেখি নাই। ওদের সিলেন্টেরন যে গহ্বরটা ছিল ওইটাকে ওরা পরিপাক নালী হিসাবে ব্যবহার করেছে। যত উপরের দিকে যাব ততই কিন্তু গঠন উন্নত হবে। তো আমরা যখন এই প্লাটিহেলমিনথেসে আসব তখন দেখব যে এদের সেরকম সুগঠিত কোনো পৌষ্টিকতন্ত্র নাই, অর্থাৎ মুখছিদ্র, পায়ুছিদ্র, ইন্টেস্টাইন এই ধরনের কোনো গঠন এদের থাকে না। তার কারণটা হচ্ছে মানুষ সবসময় চায় যে সে যেহেতু এরা সবাই অপরজীবী, এবং পরজীবী হলে কি হয়, অন্যের দেহে বাস করবে। অন্যের দেহে বাস করলে যত কম জিনিস থাকবে ততই তার জন্য মঙ্গল। সো সে আবার কি, এই প্রাণীটার অবস্থান হচ্ছে মানুষের ইন্টেস্টাইনে। কোথায়? তাও আবার ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে একেবারে রেডিমেড খাবার, অর্থাৎ তোমার একদম পরিপাকৃত খাবার সে পাচ্ছে। তাহলে তো তার পরিপাকের জন্য এক্সট্রা কোনো অঙ্গের প্রয়োজনই নাই। সে সরাসরি সেখান থেকে পরিশোষণ প্রক্রিয়ায় তার দেহের যেই মেমব্রেনটা, সেটা সাধারণত যারা পরজীবী থাকে তাদের ক্ষেত্রে একটা অন্যতম গঠন হচ্ছে তাদের বাইরের যেই লেয়ারটা, বাইরের যে প্রাচীরটা বা আমরা পর্দা বলে থাকি, এটা হচ্ছে কিউটিকল থাকে। এবং কিউটিকলটা হচ্ছে ইলাস্টিসিটি থাকে, পার্মাবেল থাকে, অর্থাৎ সে যা চাইবে সে তার শরীরে নিতে পারবে, কিন্তু চাইলে সব কিছু তার শরীরে ঢুকবে না, তাহলে তো সে মারাই যাবে। কারণ পোষকের অনেক রাসায়নিক উপাদান থাকে যেটা তার দেহের ভেতরে ঢুকে প্রাণীটার মৃত্যু ঘটাতে পারে। এজন্য এদের এই যেই উপাদান, বাইরের যে উপাদান, এটা খুব গুরুত্বপূর্ণ। তো কি করে এরা এই প্রক্রিয়ায় তাদের পুষ্টিটা সম্পূর্ণ করে থাকে, যেহেতু ক্ষুদ্রান্তে পাস করে পরিশোষণ প্রক্রিয়া একেবারে রেডিমেড, যেটা বললাম যে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, গ্লিসারল যাই হোক না কেন একেবারে সরাসরি গ্রহণ করতে পারে, নিজের পুষ্টি সাধন করতে পারে। এবং এদের এই যে যে বাইরের যে প্রাচীরটা থাকে, এই প্রাচীর এক ধরনের মাইক্রোভিলাই এবং ছোট ছোট ছিদ্র থাকে যার মাধ্যমে সরাসরি সে খাবারটাকে নিতে পারে। তো এই যে পৌষ্টিকতন্ত্র তাদের যে সৃষ্টি হয় না, এটা কিন্তু তাদের জন্য খুবই একটা উপকারী, আবার যুক্তিও আছে। কারণ অ্যাপোলাইসিস যখন হয় তখন গ্রাভিডগুলো যখন খসে পড়বে তখন তার পৌষ্টিকতন্ত্রের কি দশা হবে। আবার হচ্ছে সেক্ষেত্রে পরিপাকতন্ত্র বা কোষের শোষণ এগুলো নিয়ে অনেক ঝামেলা হতে পারে। এজন্যই মূলত দেখো আল্লাহর কি সৃষ্টি, প্রত্যেকটা প্রাণীকে তার বেঁচে থাকা উপযোগী বা তার অভিযোজনীয় ক্ষমতা দিয়েই কিন্তু আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পুষ্টি, এরপরে আসি হচ্ছে শ্বসন। শ্বসনটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যেহেতু এটা আমাদের পেটের ভেতরে থাকছে বা প্রাণীর ভেতরে থাকছে, সেক্ষেত্রে এদের তো ইয়ে লাগবে না, অক্সিজেন তো পাবে না। আর অক্সিজেন ছাড়া যাতে শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের শ্বসনকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে অবাত শ্বসন।
এদের ক্ষেত্রে সাধারণত অবাত শ্বসন দেখা যায়। সেক্ষেত্রে কি করে এরা দেহের যে সঞ্চিত গ্লাইকোজেনটা থাকে সেটা ভেঙে ফ্যাটি অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তিটা উৎপন্ন করে। শ্বসনের মূল বিষয়টা যেহেতু শক্তি উৎপাদন, তাহলে সে ওই প্রক্রিয়ায় তার শক্তিটা অবাত শ্বসন প্রক্রিয়ায় তৈরি করে থাকে। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এদের নার্ভাস সিস্টেমটা আসলে খুব যে উন্নত সেটা আমরা বলবো না, তবে এদের আমাদের মতন ঠিক ওরকম থাকে না। এদের থাকে গ্যাংলিয়ন, কমিশিওর, মানে স্নায়ু গ্রন্থি। গ্যাংলিয়ন মানে হচ্ছে স্নায়ু গ্রন্থি। তো এই ধরনের কিছু অংশ থাকে, খুব জটিল না, তবে সাধারণত এটা তেমন খুব গুরুত্বপূর্ণ না দেখে সাধারণত আমরা এটা স্কিপ করে যাই। এরপরে আসি হচ্ছে এদের প্রজননতন্ত্র। প্রজননের ক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে দেখব এদের পুরুষ প্রজননতন্ত্র আছে, স্ত্রী প্রজননতন্ত্র আছে। তো প্রজননতন্ত্রটা আমি আজকের চ্যাপ্টারে দেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে এ পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এর বাকি যে অংশটুকু আছে সেটা দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে যে পুরো অংশটা দিলে অনেক বড় হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে প্রজননতন্ত্র, এদের রোগ বা আদার্স যে অভিযোজনগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।